নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 19, 20 এবং 21শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর, এটা একটা ছোট্ট জিনিস এখানে মিস আছে কোয়েশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ফর, এটা হচ্ছে ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের ক্ষেত্রে ক্যাটাগরিতে কিন্তু এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, ঠিক আছে। তো উত্তরটা আছে বিনোদ গানাত্রা। বিনোদ গানাত্রা, যিনি বেসিক্যালি একজন এমিনেন্ট চিলড্রেন ফিল্ম মেকার। এনাকে রিসেন্টলি 7th নেলসন ম্যান্ডেলা চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স সিনেমা। ইনি কিন্তু এর সাথে সাথে প্রথম ভারতীয় হলেন যিনি কিনা এই অ্যাওয়ার্ডটি পেলেন। এর আগে কোনো ভারতীয় কিন্তু এই অ্যাওয়ার্ডটি এখনো অবধি কিন্তু পাননি। তো হি ইজ অলসো দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট দিস অ্যাওয়ার্ড। নেলসন ম্যান্ডেলা, আমরা জানি যদি আমরা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে আলোচনা করি তাহলে কি উনি হচ্ছেন প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ওনার আগে কোনো ব্ল্যাক বর্ণের মানে শ্যামলা বর্ণের কাউকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট করা হয়নি। তো হি ইজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। উনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন 1993-তে এবং ওনাকে কিন্তু ভারত রত্ন, যেটা কিনা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, সেটাও 1990 সালে দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে আমরা প্রত্যেক বছর 18ই জুলাই অবজার্ভ করে থাকি। সাউথ আফ্রিকাতে পার্টিকুলারলি এই দিনটাকে ইট ইজ কল্ড রেইনবো নেশন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হুইচ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট ইকো ফ্রেন্ডলি স্টেট গভর্নমেন্ট সেক্রেটারি। তাহলে সেক্রেটারিয়েট বলতে একটি রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং হয় যেখানে মেনলি মুখ্যমন্ত্রী বসেন সেটাকে সেক্রেটারিয়েট বলা হয়। তো ভারতের প্রথম সেক্রেটারিয়েট কোনটা হলো যেটা কিনা সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি। সম্পূর্ণভাবে ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে ওখানে বেসিক্যালি কোন পুরো নেট কার্বন এমিশন বলো বা নেট সোলার এনার্জি মানে টোটাল এনার্জি এফিসিয়েন্সি পুরোপুরি ভাবে কিন্তু জিরো, ঠিক আছে। আসাম, সেটা হচ্ছে আসাম। আসাম রাজ্যের যে সেক্রেটারিয়েট সেটা কিন্তু দেশের প্রথম গ্রিন স্টেট গভর্নমেন্ট হেডকোয়ার্টার হলো। এবং এটা কিভাবে হলো, ওখানে রিসেন্টলি 2.5 মেগাওয়াটের একটি সোলার প্রজেক্ট আসাম সেক্রেটারিয়েটের প্রিমাইসিসে লঞ্চ করা হয়েছে এবং তার ফলে কিন্তু বেসিক্যালি আসাম সেক্রেটারিয়েটের যে টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট সেটা সম্পূর্ণভাবে কিন্তু এই সোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে কিন্তু পূরণ হয়ে যাবে। তো এইটার জন্য বেসিক্যালি ওখানে আর কোনো আলাদাভাবে পুরোটাই কিন্তু পুরো ইলেকট্রিসিটি বিল ওখানকার বেঁচে যাবে। ফলে এই কারণে এটা কিন্তু প্রথম ভারতের মধ্যে প্রথম ইকো ফ্রেন্ডলি স্টেট গভর্নমেন্ট সেক্রেটারিয়েট হলো আসামের সেক্রেটারিয়েটটি। প্রায় 12.5 কোটি 12.5 কোটি টাকা খরচা করে এটি বসানো হয়েছে ওখানে, গ্রিড কানেক্টেড রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। এটা মনে করা হচ্ছে পার মান্থ প্রায় 30 লাখ টাকার ইলেকট্রিসিটি বিল সেভ করবে। 30 লাখ টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল সেভ করবে। এখানে কিছু কিছু এই সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও কিছু কিছু ইনিশিয়েটিভ কিন্তু আসাম গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে যেটা খুবই ইনোভেটিভ। কি কি, যেমন ধরো গভর্নমেন্ট অফিসে কিছু কিছু গভর্নমেন্ট অফিসের অটোমেটিক ডিসকানেকশন ফ্যাসিলিটি লঞ্চ করা হয়েছে জুলাই 2024 থেকে। এই জুলাই যে 2024 সেখান থেকে কিন্তু ডিসাইড করা হয়েছে যে আসাম গভর্নমেন্টে যে মিনিস্টাররা আছেন এবং যারা অফিসিয়ালসরা আছেন যারা বিভিন্ন সরকারি কোয়ার্টারে থাকে তারা কিন্তু সেই সমস্ত কোয়ার্টারের ইলেকট্রিসিটি বিল নিজেরা পে করবে, সেটা গভর্নমেন্ট থেকে বিয়ার করা হবে না। এবং এর ফলে 75 বছরের পুরনো প্র্যাকটিস কিন্তু আসামে শেষ হচ্ছে। যদি সত্যি কথা বলতে মানে ইট ইজ আ ভেরি গুড ডিসিশন। মানে প্রচুর দেখো মিনিস্টাররা সবাই গভর্নমেন্ট কোয়ার্টার পায়, যারা এমএলএ হন ওখানকার তারা সবাই গভর্নমেন্ট মানে বাংলো পায়, কোয়ার্টার পায়। ওখানকার যারা অফিসার আছে মানে যে কোনো রাজ্যে যারা অফিসার আছে তারা প্রত্যেকে নিজেদের কোয়ার্টার পায়, হাই
অফিসিয়ালসরা, তো তারা যদি নিজেদের কোয়ার্টারের বিলটা পে করে ইলেকট্রিসিটি তাহলে কিন্তু প্রচুর সেভিংস হয়। এছাড়া স্টেট রান যে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তারা মোটামুটি ডিসাইড করছে যে আগামী বছর এপ্রিল 2025 থেকে যে ইলেকট্রিসিটি ট্যারিফ তাতে 1 টাকা করে কমাবার ডিসিশন নেওয়া হয়েছে। আসাম আমরা জানি স্টেটহুড পেয়েছে 1950 সালে 26শে জানুয়ারি। ক্যাপিটাল আসামের দিসপুর, লার্জেস্ট সিটি হচ্ছে গুয়াহাটি, গভর্নর গুলাবচাঁদ কাটারিয়া, হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট এবং আসামের চিফ মিনিস্টার আমরা জানি হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, চলো নেক্সট। এটা হচ্ছে ওপরের ভিউ, আসামের যে সেক্রেটারিয়েট তার যে টপ ভিউ। এটা একটু অস্পষ্ট ছবিটা আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো প্রত্যেকটা বিল্ডিং এর রুফে কিন্তু সোলার প্যানেল বসানো আছে। ঠিক আছে। When was International Day of Family Remittance celebrated? ফ্যামিলি মানে আমরা বুঝি পরিবার, রেমিটেন্স মানে আমি আগেও এটা বুঝিয়েছিলাম, রেমিটেন্স মানে হচ্ছে একটা দেশ, এই দেশের ধরো এক্স, এই দেশের কোনো এক্স পার্সন সে থাকছে বিদেশে, এই বিদেশ থেকে সে যেটা ইনকাম করছে তার কিছুটা সে নিজের খরচা করছে আর বাকিটা সে নিজের পরিবারের কাছে নিজের দেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে অ্যামাউন্টটা সে নিজের পরিবারের কাছে নিজের দেশের কাছে পাঠাচ্ছে সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে রেমিটেন্স। বেসিক্যালি রেমিটেন্স মানে হচ্ছে যখন একজন সিটিজেন এমন কোন সিটি মানে দেশ থেকে ইনকাম করে, ঠিক আছে, যে দেশে সে সিটিজেন না কিন্তু সেই ইনকামের অংশ বিশেষ সে অ্যাকচুয়াল যে দেশের সিটিজেন সেই দেশে পাঠায়, তখন সেই যে সোর্স দেশটা মানে যেখানকার তিনি সিটিজেন তাকে তখন সেটা রেমিটেন্স হিসেবে গ্রহণ করা হয়। তো ফ্যামিলি রেমিটেন্স, ইন্টারন্যাশনাল ফ্যামিলি রেমিটেন্স আমরা প্রত্যেক বছর 16ই জুন অবজার্ভ করি এবং এই দিনটা অবজারভেন্সের প্রধান কারণ to honor the dedication of millions of migrants who support their families and communities through remittances। আমরা দেখেছি মেইনলি যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপিং কান্ট্রি তারা কিন্তু ম্যাক্সিমাম সেখানকার মানুষেরা মাইগ্রেন্ট হিসেবে অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে বসবাস করে, সেখান থেকে ইনকাম করে এবং সেই ইনকামের পার্ট কিন্তু তাদের সোর্স কান্ট্রিতে পাঠায় তাদের ফ্যামিলির কাছে। তো সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে এই দিনটার অবজারভেন্স। 2024 সালের থিম হচ্ছে ডিজিটাল রেমিটেন্সেস টুয়ার্ডস ফিনান্সিয়াল ইনক্লুশন এন্ড কস্ট রিডাকশন। When was World Sickle Cell Day observed? World Sickle Cell Day আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? এটা আমরা 19শে জুন প্রত্যেক বছর অবজার্ভ করে থাকি। এই দিনটা অবজার্ভ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া যেটা সেই বিষয়ে মানুষের মধ্যে, এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, এটাকে বেসিক্যালি অ্যাভয়েড করা যায় না, ইনহেরিটেড প্রবলেম মেইনলি। তো এই বিষয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো এবং যাতে এটা যে একটা, দেখো আমরা কেন আমরা বিভিন্ন দেশগুলো দিনগুলোকে অবজার্ভ করি তার প্রধান কারণই হচ্ছে আমরা এই যে আগের দিন আমরা অ্যালবিনিজম নিয়ে আলোচনা করেছিলাম, কারণ একটা মানুষ যখনই একটু অন্যরকম হয় তখনই তাকে নিয়ে কিন্তু তাকে মনে করা হয় যে সে আমাদের পার্ট না, সে অন্য মানুষ, সে অন্য রকম মানুষ, তাকে এক ঘরে করে দেওয়া হয়। তো এই ধরনের সমস্যাগুলোর ফলে এমনিতেই দেখো সে রোগগ্রস্ত, তার উপর যদি সে মিনিমাম যে মর্যাদাটুকু যে ডিগনিটি সেটাই যদি সে সোশ্যাল সেক্টর থেকে না পায়, তার চেনাশোনা মানুষজন থেকে, তার আশেপাশের মানুষজনের থেকে না পায়, তাহলে যেটা হয় যে তার একেই তো সে অসুস্থ, তার মধ্যে তার মেন্টাল সিচুয়েশনও কিন্তু ডিগ্রেড করে। তো অ্যাটলিস্ট অসুস্থতাটা হয়তো সেইভাবে সোসাইটির মাধ্যমে তৈরি করা যেতে পারে না, কিন্তু তার যে অ্যাকসেপ্টেন্স ইন দ্য সোসাইটি সেটা যাতে বাড়ে মানুষের মধ্যে, সেই জন্যই এই দিনগুলোর অবজারভেন্স। 2024 সালে দিনটার থিম হচ্ছে হোপ থ্রু প্রগ্রেস অ্যাডভান্সিং সিকেল সেল কেয়ার গ্লোবালি। বেসিক্যালি এই যে সিকেল সেল এইটা একটা ইনহেরিটেড ব্লাড ডিসঅর্ডার, যেটা কি হয় আমি বলে দিচ্ছি যে আমরা জানি আমাদের রক্তের মধ্যে 3 রকম পার্টিকেল থাকে, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা সেটাকে আমরা আরবিসি বলি, রেড ব্লাড সেল। আরবিসির যে স্ট্রাকচার সেটা বেসিক্যালি এই রকম হয়, ঠিক আছে, গোল গোল। কিন্তু যাদের এই সিকেল সেল অ্যানিমিয়া হয় যেটা ইনহেরিটেড মানে তাদের বংশে এর হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই আরবিসি গুলো এই রকম হয়ে যায়, সিকেল শেপড হয়ে যায়। সিকেল মানে কাস্তে, কাস্তের মতো শেপড হয়ে যায়। কি হয়
অক্সিজেন প্রবাহ হচ্ছে সেটা কম হয়, ফলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো দিস ইজ অল সিকেল সেল অ্যানিমিয়া। এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য 19শে জুন আমরা সিকেল সেল ডে হিসেবে অবজার্ভ করে থাকি। According to the CIPRI report released recently, what is the number of nuclear weapons in India? CIPRI full form হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। CIPRI তরফ থেকে রিসেন্টলি একটি রিপোর্ট, অ্যানুয়াল অ্যাসেসমেন্ট রিপোর্ট 2024 এটাকে পাবলিশ করা হয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে বর্তমানে দাঁড়িয়ে কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড আছে। তো ভারতের কাছে 2023-এ দাঁড়িয়ে টোটাল নিউক্লিয়ার ওয়ারহেড ছিল 164টা, সেখান থেকে 8টা বেড়ে এখন বর্তমানে ভারতের কাছে, মানে এক বছরে 8টা নিউক্লিয়ার ওয়ারহেড বেড়েছে। বর্তমানে দাঁড়িয়ে ভারতবর্ষের কাছে টোটাল 172টা নিউক্লিয়ার ওয়ারহেড কিন্তু আছে। ঠিক আছে, যদি আমরা বলি বর্তমানে ভারতের যে প্রতিবেশী দেশ যার সাথে মেনলি ভারতের বিভিন্ন টাসল লেগে থাকে, পাকিস্তানে কিন্তু 2023-এও 170 ছিল, 2024-এও 170, সেই তুলনায় পাকিস্তানের থেকে বেশি ওয়ারহেড আছে ভারতের কাছে। গত বছরের নিরিখে যদি দেখি তাহলে পাকিস্তানের কাছে কিন্তু ভারতের থেকে বেশি ওয়ারহেড ছিল। ওয়ারহেডের ক্ষেত্রে, নিউক্লিয়ার ওয়ারহেডের ক্ষেত্রে অবশ্যই যে দেশটির টপে আছে তারা হচ্ছে ইউএসএ। USA accounted for 80% of the increased investment in nuclear weapon। প্রায় 80% বাড়িয়েছে তাদের নিউক্লিয়ার ওপেনের জন্য ইনভেস্টমেন্ট ইউএসএ। প্রায় এই লাস্ট ইয়ারের ইউএসএ 51.5 বিলিয়ন ইউএস ডলার স্পেন্ড করেছে নিউক্লিয়ার ওয়ারহেডস এর জন্য। ঠিক আছে, তো দিস ইজ আ রিপোর্ট। Which has become the first South Asian country to recognize gay marriage? সমলিঙ্গ বিবাহকে মানে কি বলবো, কি বলে বাংলা ওয়ার্ডটা ভুলে যাচ্ছি, রিকগনাইজ করা। হ্যাঁ, সেটা প্রথম যে সাউথ এশিয়ান দেশ করলো সেই দেশটি হচ্ছে থাইল্যান্ড। এর আগে এশিয়াতে যে দেশ দুটো অলরেডি এই মানে রিকগনাইজ করেছে সমলিঙ্গ ম্যারেজকে, সেটা প্রথম যেটা করেছিল সেটা হচ্ছে তাইওয়ান। ফার্স্ট কান্ট্রি ছিল ইন এশিয়া টু রিকগনাইজ গে ম্যারেজ, আর সেকেন্ড ছিল নেপাল টু রিকগনাইজ গে ম্যারেজ। তো থাইল্যান্ড বিকাম দ্য থার্ড country in Asia and first in Southeast Asia to recognize gay marriage। ঠিক আছে, থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ার একটি দেশ। ক্যাপিটাল ব্যাংকক। গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মোনার্কি। লেজিসলেচার ন্যাশনাল অ্যাসেম্বলি। বর্তমানে পিএম আছেন শ্রেথা থ্যাভিসিন এবং কারেন্সি হচ্ছে ভাট, তাই তো? এটা হচ্ছে অবস্থান থাইল্যান্ডের, এটা সাউথ ইস্ট এশিয়া। এবং থাইল্যান্ড, এই যে পুরো ইয়েলো পোর্শন যেটা আছে, থাইল্যান্ড দেশটা একটু অদ্ভুত। ঠিক আছে, উপর থেকে দক্ষিণ অনেকটা পশ্চিমবঙ্গের মতো শেপ, কিন্তু উল্টো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উপরটা সরু নিচেরটা চওড়া, এটা একটু উল্টো অনেকটা। ঠিক আছে, তো এটা হচ্ছে থাইল্যান্ড। Sahil Chauhan has scored the fastest T20 century. He plays cricket for which country? Recently সাহিল চৌহান, যিনি বেসিক্যালি এস্তোনিয়া দেশের জন্য খেলেন, তিনি ফাস্টেস্ট সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। এর আগে ফাস্টেস্ট সেঞ্চুরি রেকর্ড যার ঝুলিতে ছিলেন তিনি হচ্ছেন ক্রিস গেল, যিনি আইপিএল 2013-তে ফাস্টেস্ট সেঞ্চুরি করেছিলেন, সেটা হচ্ছে 30 বলে উনি 100 রান করেছিলেন। কিন্তু সাহিল চৌহান রিসেন্টলি ক্রিস গেলের প্রায় এখানে 7 আর ওদিকে 4, 11 বছরের পুরনো রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড করলেন। উনি মাত্র 27 বলে কিন্তু সেঞ্চুরি করলেন। ক্রিস গেল, যিনি এস্তোনিয়ার হয়ে খেলেন। এস্তোনিয়া নর্দার্ন ইউরোপিয়ান একটি দেশ। এর ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে তালিন। গভর্নমেন্ট ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক। লেজিসলেচার হচ্ছে রিগি কোরগু। প্রেসিডেন্ট আলার কারিস। প্রাইম মিনিস্টার কাজা কালাস এবং কারেন্সি হচ্ছে ইউরো। যদি আমরা এস্তোনিয়ার অবস্থান দেখি, দিস ইজ ইউরোপ। এস্তোনিয়া কিন্তু উত্তর ইউরোপে অবস্থিত এবং রাশিয়া একদম ঘেঁষা, রাশিয়ার সাথে একদম ঘেঁষা হচ্ছে এস্তোনিয়া। ঠিক আছে, which state has become the first state to give insurance compensation of rupees 1 crore to the employees who lost their lives
while on duty. রিসেন্টলি কর্ণাটকা গভর্নমেন্ট একটা নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিছু ল চেঞ্জ করেছে এবং সেখানে ঠিক করা হয়েছে যে কর্ণাটকা সরকারে যারা চাকরি করছেন তারা যদি অন ডিউটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে তাদেরকে 1 কোটি টাকা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। অন ডিউটি যদি রোড অ্যাক্সিডেন্ট বাদে অন্য কোনো মেডিকেল কারণে যদি কারোর মৃত্যু ঘটে তাহলে তাকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। এবং রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু 4 জন মৃতের পরিবারকে 1 করে এরকম 4 কোটি কিন্তু কর্ণাটকা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে অ্যাজ কম্পেনসেশন। According to Marsar, which is the most expensive city in India for expatriates. Expatriates বা expat বলতে আমরা কি বুঝি? যারা বাইরে থেকে আসে, মানে বেসিক্যালি পরিযায়ী বলাটা ভুল হবে, প্রবাসী যারা, ঠিক আছে, সেই সমস্ত বা বাইরে থেকে যারা থাকেন এখানে এসে, তো সেই সমস্ত নিরিখে সব থেকে কস্টলি এক্সপেন্সিভ সিটি হচ্ছে মুম্বাই। মার্সারের যে কস্ট অফ লিভিং সার্ভে 2024, মুম্বাই সমস্ত ক্ষেত্রে এক্সপেন্সিভ। পার্সোনাল কেয়ার যদি দেখো এনার্জি, ইউটিলিটিস, ট্রান্সপোর্টেশন, হাউস রেন্ট সব কিছু কিন্তু মুম্বাইতে খুব বেশি কস্টলি। তবে যদি এশিয়ার নিরিখে দেখা যায় তাহলে মুম্বাইয়ের পজিশন হচ্ছে 21তম। আর যদি কি বলবো ওয়ার্ল্ডের নিরিখে, এশিয়ার মধ্যে ভারতে মুম্বাই টপ পজিশন, সব থেকে কস্টলি সিটি, এশিয়াতে 21তম কস্টলি সিটি, পুরো বিশ্বে 136তম কস্টলি সিটি। তবে পুরো বিশ্বে সব থেকে কস্টলি সিটি সেটি হচ্ছে হংকং। মানে হংকং নিয়ে বেসিক্যালি বেঁচে থাকা যাবে না আমাদের মতো মানুষজনের পক্ষে। What is the rank of India in the Global Energy Transition Index? Global Energy Transition Index বেসিক্যালি গ্লোবাল এনার্জি ট্রানজিশন বলতেই আমরা বুঝি একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়া। মানে গ্লোবাল এনার্জি ট্রানজিশন বলতে যে ধীরে ধীরে কত তাড়াতাড়ি বা কত অভিনবভাবে আমরা নন রিনিউয়েবল থেকে রিনিউয়েবল সোর্স অফ এনার্জির দিকে যাচ্ছি, এর উপরে বেস করে এই ইন্ডেক্সটি তৈরি করা হয়। The index evaluates nations' progress and preparedness in building an equitable, secure and sustainable energy future, এবং এই নিরিখে ভারতের স্থান হচ্ছে 63rd। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স যেটা রিসেন্টলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে পাবলিশ করা হয়েছে এবং সেখানে ভারতকে 63তম র্যাঙ্ক দেওয়া হয়েছে 120টা দেশের মধ্যে। গত বছর 2023-এ কিন্তু ভারতের র্যাঙ্ক ছিল 67। তো ভারতের র্যাঙ্ক গতবারের থেকে এবারে কিন্তু 4টে পজিশন বেটার হয়েছে। অবশ্যই এই র্যাঙ্কের টপে যে দেশ আছে সেটি হচ্ছে সুইডেন, এবং সেকেন্ড পজিশনে আছে ডেনমার্ক, থার্ড পজিশনে আছে ফিনল্যান্ড। When was World Refugee Day observed? World Refugee Day আমরা কোন দিন অবজার্ভ করে থাকি? প্রত্যেক বছর 20শে জুন, 20th জুন আমরা ওয়ার্ল্ড রেফিউজি ডে অবজার্ভ করি। এবং বুঝতেই পারছো এই দিনটা অবজারভেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে রেফিউজি। দেখো কেউ নিজের মানে শখে কেউ রেফিউজি হয় না। বেসিক্যালি আমরা যদি ভারত আর পাকিস্তানের যে সময় ভাগাভাগি হয়েছিল সেই সময় বহু ভারতীয় মানুষকে বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে হয়েছিল, সেটা ইস্ট পাকিস্তান বলো বা ওয়েস্ট পাকিস্তান বলো, আবার বহু পাকিস্তানিকে বাধ্য হয়ে এখানে এসেছিল এবং তাদের পক্ষে জিনিসটা খুবই দুঃখকর, কষ্টকর, কারণ সমস্ত নিজেদের ভিটে মাটি ছেড়ে নতুন জায়গায় আসা, সেখানে নতুন মানুষদের সাথে মানিয়ে নেওয়া, সমস্ত কিছু খুব কষ্টকর হয়ে ওঠে। তো যাই হোক, সেই সমস্ত কষ্ট যেটা আমরা হয়তো 1947 সালে বহু মানুষ আমাদের আশেপাশে বহু মানুষ ফেস করেছে, এখনো কিন্তু বহু দেশে এই সমস্যাটা ফেস করে যাচ্ছে। এবং নতুন দেশে যারা রেফিউজি হয়ে যাচ্ছেন তারা যাতে একটা সুখকর পরিবেশ পেতে পারে, সুখকর এনভায়রনমেন্ট পেতে পারে বেঁচে থাকার জন্য, সেই উদ্দেশ্যেই কিন্তু এই দিনটার অবজারভেন্স হয় প্রত্যেক বছর 20th জুন। The day is observed to honor refugees worldwide and recognize the strength and courage of people forced to flee their home countries to escape conflict or persecution. 2024 সালের এই দিনটার থিম হচ্ছে for a world where refugees are welcome। প্রথমবারের জন্য এটা 2001 সালে অবজার্ভ হয়েছিল। তারও একটা কারণ আছে, কারণ 2001 সালে
1951 সালে একটা কনভেনশন হয়েছিল রিলেটিং টু দ্য স্ট্যাটাস অফ রেফিউজি, এবং এই 1951 সালের এই কনভেনশনটার 2001 সালে 50তম অ্যানিভার্সারি ছিল, এবং তার উদ্দেশ্যেই কিন্তু এই ওয়ার্ল্ড রেফিউজি ডে 2001 থেকে অবজার্ভ করা শুরু হয়। Which ancient university was inaugurated recently by PM Modi? Nalanda University, আমরা জানি সকলে নালন্দা ইউনিভার্সিটি কিন্তু রিসেন্টলি নতুন তার যে ক্যাম্পাস সেটা ইনগ্রেট করলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রায় 450 একর নিয়ে এই ইউনিভার্সিটিটা নতুন ক্যাম্পাসটা গঠিত হয়েছে, এবং এটা হচ্ছে বেসিক্যালি বিশ্বের সবথেকে বড় নেট জিরো গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটাও এইভাবে উল্টোভাবে প্রশ্ন দিতে পারে, সো বি প্রিপেয়ার্ড। Who has launched the world's first unmanned army system? কোন দেশ বিশ্বের প্রথম আনম্যান্ড আর্মি সিস্টেম লঞ্চ করলো বা লঞ্চ করতে চলেছে? ইউক্রেন। ইউক্রেন রিসেন্টলি এস্টাবলিশ করেছে ওয়ার্ল্ডের প্রথম স্ট্যান্ড অ্যালোন মিলিটারি ব্রাঞ্চ, একটা যেটা সোললি ডেডিকেটেড ফর আনম্যান্ড সিস্টেম, যেটাকে বলা হচ্ছে আনম্যান্ড সিস্টেম ফোর্সেস বা ইউএসএফ। এই ইউএসএফ এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে আনম্যান্ড অ্যান্ড রোবোটিক ওয়ারফেয়ার এয়ার, সি এবং গ্রাউন্ডে যাতে তৈরি করা যেতে পারে তার সেটা নিয়ে রিসার্চ ডেভেলপমেন্ট করা এবং তৈরি করা। ঠিক আছে, ইউক্রেন ক্যাপিটাল, এবং ইউক্রেন ইজ দ্য ফার্স্ট, মানে আমরা জানি ইউক্রেন রাশিয়া রিসেন্টলি এখনো যুদ্ধ চলেই যাচ্ছে, আগের মতো অত ভয়াবহ না থাকলেও এখনো কিন্তু সম্পূর্ণভাবে থামেনি, তো সেই কারণেই কিন্তু ইউক্রেনের এই নতুন ভাবনাটা। ইউক্রেন ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে কিভ, গভর্নমেন্ট ইউনিটারি সেমি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক, লেজিসলেচার হচ্ছে ভার্খোভনা রাডা, এটা একটা আনকমন লেজিসলেচার, পারলে মনে রেখো। প্রেসিডেন্ট হচ্ছে ভলোদিমির জেলেনস্কি, প্রাইম মিনিস্টার ডেনিস স্মাইহাল, এবং কারেন্সি হচ্ছে হিরভনিয়া। আমি জানি না প্রনাউন্সিয়েশনটা আমি ঠিক করছি কিনা, ভুল হলে তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? হিরভনিয়া ইজ দ্য currency. Who recently tops Kroll's 2023 celebrity brand valuation report with $228 million? এই যে র্যাঙ্কিংটা, যেটা এই ক্রল 2023 সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট, এই যে স্টাডিটা সেটা ইন্ডিয়াতে যে সেলিব্রিটির ব্র্যান্ড ভ্যালু সব থেকে বেশি তার উপর বেস করে কিন্তু এই র্যাঙ্কিংটা করা হয়েছে, এবং বর্তমান সময় দাঁড়িয়ে সব থেকে বেশি ব্র্যান্ড ভ্যালু যে সেলিব্রিটি তিনি হচ্ছেন নান আদার দ্যান বিরাট কোহলি। ফরমার ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্যাপ্টেন বিরাট কোহলি আবারও টপ স্পট রিক্লেম করলেন অ্যাজ ইন্ডিয়াস মোস্ট ভ্যালুড সেলিব্রিটি, এবং বিরাট কোহলির ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $227.9 মিলিয়ন US, ঠিক আছে, যেটা কিনা ওনার 2022 এর ব্র্যান্ড ভ্যালু থেকেও কিন্তু অনেকটা বেশি। সেকেন্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন রণবীর সিং, থার্ড পজিশনে আছে শাহরুখ খান। When is National Reading Day observed? আমরা ন্যাশনাল রিডিং ডে কোন দিন অবজার্ভ করে থাকি? বেসিক্যালি এই ন্যাশনাল রিডিং ডেটা আগে ন্যাশনাল রিডিং ডে হিসেবে অবজার্ভ হতো না, কেরালাতে প্রথমবার কেরালাতে এই দিনটার অবজারভেন্স শুরু হয়, কারণ এই দিনটা অবজারভেন্সের যেটি কারণ তিনি হচ্ছেন কেরালার একজন রিনাউন্ড টিচার ছিলেন, যিনি হচ্ছেন টি.এন. পানিকার, আমি তার ছবিটাও এখানে শেয়ার করেছি। ইনি একজন টিচার ছিলেন, এডুকেশনিস্ট ছিলেন কেরালা থেকে, এবং উনি কিন্তু ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ফাদার অফ দি লাইব্রেরি অ্যান্ড লিটারেসি মুভমেন্ট ইন কেরালা। ওনার উদ্দেশ্যে কেরালায় প্রথম এই রিডিং ডে অবজারভেশন শুরু হয়। তবে 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটাকে ওনার উদ্দেশ্যে ডিক্লেয়ার করে অ্যাজ ন্যাশনাল রিডিং ডে, এবং 2017 থেকে কিন্তু ন্যাশনাল রিডিং ডে প্রত্যেক বছর 19শে জুন অবজারভেন্স স্টার্ট হয়। When is the new postal laws comes into effect? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু 18ই জুন 2024 নতুন পোস্টাল ল কিন্তু
কার্যকরী হয়ে গেল। নতুন পোস্টাল ল, মানে এতদিন অবধি আমরা যে পোস্টাল ল মেনে চলতাম সেটা কিন্তু ছিল 125 বছরের পুরানো ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট 1898। রিসেন্টলি কিন্তু নতুন পোস্টাল ল, যেটা which is known as the Post Office Act 2023, সেই একটা পুরনো 125 বছরের পোস্টাল লকে কিন্তু শেষ করলো এবং এই পোস্ট অফিস অ্যাক্ট 2023 কিন্তু 18ই জুন 2024 থেকে লাগু হয়ে গেল। আমাদের এই যে নতুন লটা দ্য পোস্ট অফিস অ্যাক্ট 2023, এটা আরো সিম্পল করলো, অনেক কিছু চেঞ্জেস আছে, তবে বেসিক্যালি যে পোস্ট অফিসের যে ক্রিটিক্যালিটি সেগুলোকে অনেকটা কমালো। এখন যে পোস্ট অফিসের মাধ্যমে যে পার্সেল পাঠানো হয় বা চিঠি পাঠানো হয় তার সিকিউরিটির ওপর বেশি জোর দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি সেগুলো মিসিং হয় তার জন্য একজন কাউকে রেসপন্সিবল করার প্রভিশনও কিন্তু আছে। ঠিক আছে, 24শে ডিসেম্বর 2023 সালে কিন্তু ভারতবর্ষের প্রধান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু কিন্তু এই পোস্ট অফিস বিল 2023 কে কিন্তু তার মান্যতা দিয়েছিলেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রেখো। এবার তোমাদের জন্য প্রশ্ন, who will be the new chief of Indian Army? কমেন্ট করে প্রশ্নের উত্তর জানিও এই ভিডিওর ডেসক্রিপশনে। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। জাস্ট এই ক্লাসের পরেই 9টার সময় তোমাদের পঞ্চায়েত, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের উপর আমার যে 5th ক্লাস সেটা তোমাদের কাছে চলে আসবে, তো সেটাও তোমরা দেখো। আর ওভারঅল 5th ক্লাস বাকি ক্লাসগুলোর লিংকও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। দেখা হচ্ছে আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন ক্লাস নিয়ে। স্টে টিউন উইথ আস, স্টে টিউন উইথ নোটবুক। থ্যাংক ইউ, এবং চেষ্টা করো তোমাদের বন্ধুদের মধ্যে যাতে ক্লাসটাকে একটু শেয়ার করো। থ্যাংকস।